বাবা ব্যবসার কাজে ব্যস্ত থাকায় ছেলের ভালো পড়াশোনার জন্য মা শহরে একটি বাসা ভাড়া নিয়ে মা ছেলে মেলে থাকতে শুরু করে। একই বাসায় শুধু মা ছেলে থাকতে থাকতে একটা সময় পর তাদের মধ্যে একটি অন্যরকম সম্পর্ক হয়ে যায়। পুরোটা শুনলে বুঝতে পারবে বন্ধুরা। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। বহু আগে আন্দামান দ্বীপ এবং নিকোবর দ্বীপকে মায়াবী ও সৌন্দর্যের দ্বীপ বলেই জানত মানুষ। আর এখানেই আমি থাকি। আমার নাম অনিতা চৌধুরী, স্বামী বিশাল চৌধুরী, বয়স ৫০ বছর। তিনি একজন সৎ পরিশ্রমী ব্যবসায়ী। তার এখানে হোটেলের ব্যবসা খুব ভালোই চলছে। এছাড়াও কলকাতাতেও একটি হোটেল রয়েছে আমাদের। আমার নাম তো আগেই বলেছি। আমার বয়স এখন ৪০ বছর। আমি দেখতে ফর্সা এবং খুবই সুন্দরী একজন মহিলা। বয়স ৪০ হলেও চেহারা দেখে বোঝার উপায় নেই। আমি এখানকার একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতাম। বর্তমানে আমি আমার হাজবেন্ডকে ব্যবসায়িক কাজে সাহায্য করি এবং আমাদের কলকাতার 3 স্টার হোটেলটিও আমি দেখাশোনা করি। আমাদের একমাত্র ছেলে কৌশিক চৌধুরী, ওর বয়স ১৯ বছর। বর্তমানে সিভিল নিয়ে ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে পড়ছে কলকাতাতে। ও দেখতে শুনতে ভালোই। কৌশিক একটি মেয়েকে পছন্দ করত, তার নাম ফারিয়া। কিন্তু ফারিয়া কৌশিককে পছন্দ করত না। অনেক চেষ্টা করেও ফল মেলেনি। তাই তার কাছে তার ক্যারিয়ারই হলো আসল লক্ষ্য। কৌশিক ওর বাবার চেয়ে আমার সঙ্গেই বেশি থাকে। আসলে সে তার বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ খুব কম পেয়েছে। দুটো বড় বড় হোটেল চালাতে গিয়ে ওর বাবা আমাদের বেশি সময় দিতে পারে না। তবে তিনি আমাদের প্রতি কোনো কমতি রাখেননি। তিনি খুবই দায়িত্ববান মানুষ। কিন্তু ছেলেকে উচ্চশিক্ষিত করার জন্য তাকে ভালো স্কুলে পড়িয়েছে। তাই কৌশিককে বাইরে বাইরে বেশি থাকতে হয়েছে। আর সেই কারণেই বাবার সান্নিধ্য খুব কমই আসতে পেরেছে। কিন্তু আমি সবসময় ওর সঙ্গে ছিলাম। আমি ওকে নিজের মতো করে মানুষ করেছি। এখন আমি ওকে নিয়ে কলকাতাতেই আছি। এখানে আমাদের নিজস্ব ফ্ল্যাট রয়েছে। কৌশিকের পড়াশোনা শেষ হলে ওকে নিয়ে ফিরে যাব স্বামীর কাছে আন্দামানে। সেদিন অফিস বন্ধের দিন। সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজ অনেক কাজ। জামাকাপড় কাচা, ঘরের ধুলো ঝাড়া, রান্না করা, বিকেলে মার্কেট যাওয়া, পুরো সপ্তাহের বাজার করা। সকালে চা নিয়ে কৌশিকের ঘরে যেতে দেখলাম ও এখনও ঘুমিয়ে আছে। ওকে ঘুমিয়ে দেখে সংকোচে পড়ে যাই, ওকে ডেকে তুলব কিনা। ৭-৫ না ভেবে চায়ের কাপ রেখে নিচে পড়ে থাকা অপরিষ্কার জামাকাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ওর এবং নিচের কাপড়গুলো কাচতে। আর মনে মনে ভাবছি ছেলেটা অনেক বড় হয়ে গেছে। মনে পড়ে বিয়ের সময়ের কথা। তখন ওর বাবা কতই না আমাকে সময় দিত। আর এখন কতদিন হয়ে গেল তাকে কাছে পাই না। মনটা বড়ই উদাস হয়ে থাকে। এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিলাম। ওদিকে কৌশিকা উঠে পড়েছে। ও ফ্রেশ হতে ওয়াশরুমে এসে আমাকে দেখে বলল, গুড মর্নিং মম। আমিও বললাম, মর্নিং বাবু, চা দিয়ে এসেছি, ঠান্ডা হয়ে যাবার আগে খেয়ে নে। আজ মার্কেটে যাব বিকেলে, তুই কোথাও বেরোস না কিন্তু। ও বলল, ঠিক আছে, আজ সারাদিন বাড়িতেই থাকব। এই বলে ও নিজের রুমে চলে যায়। আমি সকাল থেকে অনেক খাটাখাটনি করে দুপুরে একটু সাজুগুজু করলাম। কেন জানি আজকে একটু সাজতে মন চাচ্ছে। একটু পরে ও ঘরে ঢুকে আমাকে সাজতে দেখে বলল, তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমি বললাম, তাই নাকি রে, তবে শোন, আজ বিকেলে কিন্তু মার্কেট যাব। ও বলল, চলো আজ তোমায় একটা নতুন জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি, ফেরার পথে মার্কেটে যাব। এই বলে দুজনে বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি নিয়ে। কৌশিক খুব সুন্দর ড্রাইভ করে। আমি নিশ্চিন্তে ওর গাড়িতে চড়তে পারি, কিন্তু ড্রাইভিং লাইসেন্স এখনও হয়নি ওর, তাই গাড়ি নিয়ে বেশি দূর যায় না। কিছু সময় পর আমাদের গাড়িটা দাঁড়ায় সায়েন্স সিটির সামনে। তখন আমার মনে পড়ে যায়, এখানে ওকে নিয়ে আগে কতই না আসতাম। ও বড় হয়ে যাবার পর আজ অনেক দিন আবার এসে খুবই ভালো লাগছে। আমি ওকে বললাম, তুই যে বললি নতুন জায়গা, এই তোর নতুন জায়গা। ও বলল, অনেক দিন আসি না, সেই ছোটবেলায় তোমার সঙ্গে আসতাম, আর তখনও তুমি ঠিক এইভাবে সেজেগুজে আসতে। তাই আজ দুপুরে তোমার সাজ দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। তাই ভাবলাম একটু তুমি আর আমি ঘুরে আসি। আমি বললাম,
ও তাই বুঝি। ও বলল, হুম। তারপর আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করেই দেখলাম রেলগাড়ির মতো ট্রয় ট্রেনের মতো গাড়ি যাচ্ছে। আগে এগুলো ছিল না, তাই আমি ভাবলাম এই গাড়ি করেই প্রথমে পুরো সায়েন্স সিটি ঘুরব। তাই ওকে বললাম, চল ট্রয় ট্রেনে চড়ি। তারপর দুজনেই একে অপরের হাত ধরে ট্রয় ট্রেনে উঠে বসলাম। অনেক দিন পরে এইভাবে হঠাৎ ঘুরতে বেরিয়ে আমার খুব ভালো লাগছিল। একঘেয়ে জীবনের একটু স্বস্তি পেলাম আর কি। সেই কবে স্বামীর সঙ্গে ঘুরতে গেছিলাম মনে পড়ে না। সারা দুপুর ঘুরে মার্কেটে গিয়ে বাড়ি আসতে আসতে সন্ধে ৬টা বেজে গেল। বাড়ি এসে আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। এসে মনে মনে ভাবতে লাগলাম, কৌশিক অনেক বড় হয়ে গেছে, কি সুন্দর আজ আমায় নিয়ে ঘুরল। মনেই হয় না ওর ১৮ বছর বয়স। একটু পরে আমি রান্নাঘরে গেলাম রাতের খাবার তৈরি করার জন্য, আর কৌশিক ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। খাবার তৈরি করার পর আমি টিভি দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। কৌশিককে খেতে ডেকে নিজেও খেতে বসলাম। ও খেতে খেতে আমাকে বলল, আজ কতদিন পর আমরা ঘুরতে গেলাম, এরপর থেকে আমরা মাঝে মাঝেই ঘুরতে যাব। তোমায় খুশি দেখলে আমার যে কি ভালো লাগে বোঝাতে পারব না। ওর এমন কথা শুনে আমার খুব ভালো লাগল। ওর বাবা তো এখনও শুধু পয়সার পেছনেই ছুটে যাচ্ছে, যদিও মানুষটা আমাদের সুখের জন্যেই দিনরাত পরিশ্রম করে বেড়াচ্ছে, কিন্তু ওনাকে কে বোঝাবে যে এর বাইরেও একটা জীবন আছে। এই সব ভাবতে ভাবতে আমি ওকে বললাম, হ্যাঁ রে, আমরা মাঝে মাঝেই ঘুরতে যাব, আমরা এবার নিজেদের মতো করে বাঁচব। ও তখন বলল, তুমি খুব সুন্দর, কেন যে বাবা তোমার থেকেও টাকাকে বেশি প্রিয় মনে করে আল্লাই ভালো জানে। আমি বললাম, তোর বাবার কথা বাদ দে তো। আচ্ছা, তোর আজকে আমায় বেশি সুন্দর লাগছিল কেন? আমি কি আগে সুন্দর ছিলাম না? ও বলল, আমি ঠিক তা বলিনি, তুমি আগেও সুন্দর ছিলে, এখনও আছো। আমি বললাম, ও তাই বুঝি। এরপর আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেলাম। আমি ঘরে এসে বিছানায় বসে ভাবতে থাকি, আজ মনটা খুব আনচান করছে, কতদিন স্বামীহীন, আজ সে থাকলে খুব ভালো হতো। বুঝতেই পারছ কিসের কথা বলছি? হঠাৎ রান্নাঘরে কিসের একটা আওয়াজ পেয়ে উঠে পড়লাম। রান্নাঘরে গিয়ে দেখি বিড়ালি বাসনগুলি উল্টে দিয়ে গেছে। আমি জানালাগুলি বন্ধ করে দিয়ে ফিরে ফিরে আসার সময় দেখি কৌশিকের ঘরে আলো জ্বলছে। এত রাতে তো জেগে থাকে না। ওর ঘরের দিকে পা বাড়ায়। জানালা দিয়ে চোখ ফেলতে বিশ্বাসই হচ্ছে না যে কি দেখছি। যাকে নিজের সব সুখ ত্যাগ করে তিল তিল করে বড় করে তুলেছি, সেই কিনা বিছানায় শুয়ে আমাকে নিয়েই বিড়বিড় করছে আর হাত চালাচ্ছে। আমি কান পেতে শুনতেই অবাক হয়ে গেলাম। ও বলছে, মা, এ কেমন চিন্তায় মেতে উঠেছি তোমায় নিয়ে। আমি জানি তোমার সব সুখ আমার জন্য বিসর্জন দিয়েছ, আর কত কষ্ট করবে তুমি। বাবা তোমায় টাকা এবং আমাকে ছাড়া কিছুই দিতে পারেনি। আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেব, তোমায় আমি আমার করে নেব, কোনো দিনও কষ্ট দেব না, তোমার হাতের পুতুল হয়ে থাকব, আমায় তোমার সঙ্গে এক করে নাও। এইসব শুনে আমার কান ভোঁ ভোঁ করতে শুরু করেছে। ঘরে এসে চুপ করে বসে শান্ত মনে ভাবতে থাকি, ও একেবারে বিগড়ে গেছে। ঠিক আছে, এই বয়সে একটু আধুট্য এসব ঝোঁক বাড়তেই পারে, তাই বলে আমাকে নিয়ে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে পড়লাম, মনে পড়ে যায় রাতের কথা, এক রাশ ডোয়ানি ছেকে ধারে। এসব ভাবতে ভাবতে আমি চলে যাই ফ্রেশ হতে। ভালো করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম চা করতে। কৌশিকা উঠে পড়েছে। সেও হাত মুখ ধুয়ে এসে আমাকে ডাকতে ডাকতে রান্নাঘরে আসলো আর আমাকে বলল, গুড মর্নিং সুইটহার্ট। আমি চমকে যাই, পরক্ষণই স্বাভাবিক হয়ে বলি, গুড মর্নিং বয়। কি ব্যাপার বলো তো, সকাল সকাল এত খুশি কেন? চা করছি, আর কিছু খাবি? ও বলল, তুমি ছাড়া আমার আর কে আছে বল, চা আর বিস্কুট দাও, তাহলেই হবে। আমি বললাম, ঠিক আছে, ঘরে গিয়ে বস, আমি নিয়ে আসছি। এই শোন, তোর পড়াশোনা ঠিকঠাক চলছে তো? ও বলল, হ্যাঁ ফার্স্ট ক্লাস, তুমি থাকতে আমার কোনো প্রবলেম হতে পারে। আমি বললাম, তা তো দেখতেই পাচ্ছি, ভালো করে পড়াশোনা কর, না হলে তোর বাবাকে কি করে মুখ দেখাবো বল। ও বলল, চিন্তা করো না, তুমি দেখো আমি ভালো রেজাল্ট করব। এই বলে ও ঘরে চলে যায়।
চা খেয়ে ও বেরোবে, আজও টিউশন আছে, প্রায় 5 ঘন্টা ক্লাস হয়। আমি ঘরে গিয়ে চা দিয়ে আসি আর বলি, আজ ফেরার সময় কিছু রজনীগন্ধা ফুল নিয়ে আসিস তো, ঘরের ফুলগুলি শুকিয়ে গেছে। ও ঠিক আছে বলে চা খেয়ে বেরিয়ে পড়ল। আমি রান্না করে স্নান করে আস্তে আস্তে দুপুর হয়ে যায়। খেদে ঘরে এসে দেখি মোবাইলে 4টা মিসড কল। কৌশিকের বাবা ফোন করেছিল। আমি কলব্যাক করতে উনি বললেন, কি খবর, কি তোমরা কোথায় থাকো, ফোন ধরো না। আমি বললাম, ঘরের কি কম কাজ থাকে বলো, রান্নাবান্না করতে করতে দেরি হয়ে গেল। এই শোনো না, 2 মাস হয়ে গেল, একবারও তো এমুখও হলে না, তুমি কি বোঝো না, অনেক হলো তো, এবার একটু সংসারে মন দাও। উনি বললেন, চিন্তা করো না, আজকালের মধ্যেই আসব। এবার ভাবছি স্টাফের সংখ্যা বাড়িয়ে চাপটা কমাবো। ছেলেটার পড়াশোনা কেমন চলে, সব ঠিক আছে তো? আমি বললাম, ওইসব নিয়ে নিয়ে তোমায় ভাবতে হবে না, সব ঠিক আছে, তুমি জলদি চলে আসো। আরও কিছুক্ষণ কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। এরপর কখন যে ঘুমিয়ে পড়ি খেয়াল নেই। ঘুম ভাঙতে ঘড়িতে দেখি 7টা বাজে, অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি। দুপুরে বিছানা ছেড়ে উঠে দেখি কৌশিক আসেনি এখনও। তাই ওকে ফোন করে জিজ্ঞেস করলাম, কিরে কোথায়? ও বলল, এই তো বাড়ির কাছেই, আজ খুব ট্রাফিক জ্যাম ছিল, তাই দেরি হয়ে গেল। আমি বললাম, আচ্ছা বাড়ি আয়, আমি তোর খাবার রেডি করি। ফোনটা রেখে আমি রান্নাঘরে চলে গেলাম। একটু পরে ও রান্নাঘরে আমার কাছে এসে আমাকে আঁকড়ে ধরে আর বলে, অনেক মিস করেছি তোমায়। আমি বললাম, আমিও তোকে অনেক মিস করেছি। ও বলল, তাই, তোমার সব সময় এভাবেই আঁকড়ে রাখব। আমি বললাম, তাই রাখ, আমিও তোর বুকে অনেক শান্তি খুঁজে পাই। তোকে মানুষ করতেই সব স্যাক্রিফাইস করে দিয়েছি, এখন চল খাবার খাবি। ও বলল, বাইরে অনেক কিছু খেয়েছি, একেবারে রাতে খাবো। আমি বললাম, আচ্ছা তাই হবে। ও বলল, আজ তোমার কাছে ঘুমাবো, কতদিন তোমার সাথে গল্প করি না। আমি বললাম, আচ্ছা। এরপর ও ঘরে চলে যায়। আমি ঘড়িতে তাকিয়ে দেখি প্রায় 10টা বেজে গেছে, রাতের ডিনার করার সময় পার হয়ে গেছে। দ্রুত ওকে ডাক দিলাম এবং নিজেও খেতে বসে পড়ি। কৌশিক পাশে এসে বসে আর আমাকে বলে, আমরা এক প্লেটেই খাবো, তুমি খাইয়ে দাও। আবার এক্সট্রা প্লেট নষ্ট করলে ধুতে তোমার কষ্ট। আমার প্রতি ওর এত টান দেখে আমার খুব ভালো লাগে। আমি বললাম, ঠিক আছে, আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। ভালো ভাত মেখে ওকে খাইয়ে দিই আর দেখি ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে আমি বললাম, কি দেখছিস এমন করে? ও বলল, না কিছু না, এমনি। আমি বললাম, বল আমায় সত্যি করে। ও বলল, তোমার চোখ দুটি ভারী সুন্দর, হারিয়ে যেতে ইচ্ছে করে। আমি হেসে বললাম, কেন, আগে সুন্দর ছিল না? ও বলল, না তা নয়, আগেও সুন্দর ছিলে, কিন্তু আজ বড়ই মায়াবী লাগছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন খা, হারিয়ে যাওয়ার অনেক সময় পড়ে আছে। রাতের খাবার শেষ করে আমি ঘরে ঘরে চলে যাই। বিছানা ঝেড়ে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে ঘরে এসে দেখি কৌশিক আমার ঘরে। ঠিক ওর বাবা যেইভাবে বই পড়ে সেই একইভাবে সেও বই পড়ছে। মনে মনে ফিক করে হেসে ফেলি। আয়নার সামনে গিয়ে মাথা আঁচড়াতে আঁচড়াতে নিজেকে দেখতে থাকি এক মনে। কৌশিক ম্যাগাজিন পড়তে পড়তে আমাকে জিজ্ঞেস করল, জানো, মাঝে মাঝে ভাবি বাবা কতদিন আসে না, কি করে পারে, প্রতিদিন শুধু ফোন করে খবর নেয়, ব্যাস। আমি বললাম, তোর বাবাটা এমনই মানুষটা, শুধু পরিশ্রমী করে গেল। কিছু কিছু মানুষ থাকে এমনই, যারা দিন রাত এক করে কাজ করতে থাকে। তোর বাবাকে নিয়ে তো অর্ধেক জীবন কাটিয়ে দিলাম, বাকি জীবনটা তোর সঙ্গে কাটাতে চাই। ভালো করে পড়াশোনা কর, চাকরি করতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে হবে। তোর বাবার থেকেও বড় বিজনেস স্ট্র্যাটেজি রাখবি। ও বলল, হ্যাঁ, তোমার সব ইচ্ছে পূরণ করব। ইচ্ছে আছে হোটেল ফ্র্যাঞ্চাইজির ব্যবসা করব, সঙ্গে অ্যাপার্টমেন্ট বিল্ডারও তৈরি করব। আমাদের সঙ্গে সঙ্গে মধ্যবিত্তদেরও স্বপ্ন পূরণ করব। অনেকগুলো ফ্ল্যাট তৈরি করে সেখানে এলাকা বানাবো, নাম দেব আনিতা অ্যাপার্টমেন্ট। সব জায়গায় একই নামে আমাদের অ্যাপার্টমেন্ট থাকবে। স্বপ্ন পূরণ হোক বা নাই হোক, স্বপ্ন সবসময় বড় রাখা উচিত, ভবিষ্যৎ কে দেখেছে। আমি ওর কথাগুলো মন দিয়ে শুনছিলাম। ওর কথাগুলো আমার খুব ভালো লাগলো। ঠিকই তো, ভবিষ্যৎ কে দেখেছে। আমি ওকে বললাম, তোর এই বয়সেই অনেক ম্যাচুরিটি এসে গেছে।
আমি তো মাঝে মাঝে ভুলেই যাই তুই আর সেই ছোট্টটা নেই। ও বলল, আমার সব কিছুই তোমার জন্য। আমি তোমায় খুব ভালোবাসি। আমার জীবনের সব কিছুই তোমায় ঘিরে, একজন মায়ের পাশাপাশি একজন নারী হিসেবেও। আমি বললাম, তাই বুঝি? তা কেমন নারী শুনি? ও বলল, আমার নারী যার ওপর শুধু আমার অধিকার থাকবে, যার সুখ দুঃখের দায়িত্ব সব আমি নেব। এই সব বলতে বলতে ও আমাকে ওর একদম কাছে নিয়ে নিল। আমি ওকে বাধা দিলাম না, হেরে গেলাম ওর কাছে আর বললাম, আমার সব কিছু তোর, তুই আমায় নিজের করে নে। ও বলল, আমি তোমায় খুব ভালোবাসি, তোমার সঙ্গে আমি নতুন করে সংসার করব। আমি বললাম, আমিও খুব ভালোবাসি তোকে, তুই শুধু আমার। এর কিছু সময় পর সারা ঘর নিস্তব্ধ হয়ে গেল। তারপর ও বলল, আমি তোমায় সারা জীবন এইভাবে চাই। আমিও বললাম, তাই হবে, সারা জীবন আমি তোর হয়েই থাকতে চাই। এরপর আমাদের মধ্যে ওসব হয়ে গেল। প্রায় ৪৫ মিনিট ধরে ও খেলল। খেলা শেষে আমরা ওভাবেই ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে সকাল ৯টা বাজে। আমি ওর মিষ্টি মুখের দিকে তাকিয়ে অনেক শান্তি পেলাম। আর বাকি জীবনটাও ওকে নিয়েই শান্তিতে থাকতে চাই, শুধু মা ছেলে হিসেবে নয়, নারী পুরুষ হিসেবেও। বন্ধুরা, পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এই রকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো গল্পে। ভালো থাক